আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ বিশ্লেষণমূলক প্রতিবেদন। আজকের প্রতিবেদনে আমরা নিয়ে এসেছি বাংলাদেশের সরকারি চাকুরিজীবীদের জন্য সবচেয়ে বড় খবর, যে খবরের অপেক্ষায় ছিলেন প্রায় ১৫ থেকে ২০ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবার। হ্যাঁ, আমরা কথা বলতে যাচ্ছি নবম জাতীয় পে স্কিল ২০২৬ নিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আর মাত্র একদিন পরেই চূড়ান্ত গেজেট প্রকাশ হতে যাচ্ছে। লাখো লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর আশা আকাঙ্ক্ষা পূরণ হতে যাচ্ছে। আপনি যদি একজন সরকারি চাকুরিজীবী হয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ সরকারি চাকুরিতে যুক্ত থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ আমরা কথা বলব দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল নিয়ে। লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারী গত প্রায় ১১ বছর ধরে একটি সুখবরের অপেক্ষায় আছেন। সর্বশেষ অষ্টম পে স্কেল দেওয়া হয়েছিল ২০১৫ সালে, কিন্তু এখন এসেছে বড় সুখবর। মাত্র একদিন পরেই চূড়ান্ত গেজেট প্রকাশ হতে যাচ্ছে। বদলে যাচ্ছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী কর্মকর্তার ভাগ্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নবম বেতন কমিশন গঠন। কর্মচারীদের দীর্ঘদিনের দাবির প্রতি সাড়া দিয়ে সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। এই কমিশনের নেতৃত্বে ছিলেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন দীর্ঘ পর্যালোচনার পর তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। এরপর সরকারের উচ্চ পর্যায়ে এই প্রস্তাবিত কাঠামোটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ ও পর্যালোচনা করা হয়। একটি ১০ সদস্যের বিশেষ কমিটি সুপারিশগুলো যাচাই বাছাই করেছে। কমিশনের প্রতিবেদনে বেতন বৃদ্ধির পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল, যেমন সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা প্রবর্তন, পেনশন ব্যবস্থার সংস্কার, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন, সার্ভিস কমিশন গঠন, বেতন গ্রেড ও স্কেলের যৌক্তিক পুনর্বিন্যাস এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে মানব সম্পদ উন্নয়ন। প্রতিবন্ধী সন্তান থাকা কর্মচারীদের জন্য মাসিক ২,০০০ টাকা ভাতা প্রদানের সুপারিশও করা হয়েছে। কমিশন পেনশনভোগীদের পেনশনের হারও শতভাগের বেশি বৃদ্ধির সুপারিশ করেছিল। তৃতীয় পর্ব, কর্মচারীদের আন্দোলন ও দাবি। নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিল। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি এপ্রিল মাসে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। তাদের মূল দাবি ছিল তিনটি। প্রথমত, অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা প্রদান। তৃতীয়ত, আসন্ন বাজেটে পে স্কেলের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা। কিছু সংগঠন স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিল যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। কলম বিরতি, বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদানের মতো কর্মসূচি চলেছে দীর্ঘদিন। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকেও একটি গুরুত্বপূর্ণ রায় এসেছে। আদালত নতুন পে স্কেলের অধীনে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে ইতিবাচক রায় দিয়েছে। এই সুবিধার আওতায় চাকরির ১১ বছর পূর্ণ হলে প্রথম এবং ১৭ বছর পূর্ণ হলে দ্বিতীয় টাইম স্কেল সুবিধা পাবেন কর্মচারীরা। চতুর্থ পর্ব, বাজেট ঘোষণা। সবচেয়ে বড় খবর। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে বড় একটি ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করা হবে। অর্থমন্ত্রী বলেছেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় ১১ বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। তাই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো অর্থাৎ নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এই ঘোষণার পর এটি একদম নিশ্চিত হয়ে গেছে যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে। এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, কারণ দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন স্কেল বা গ্রেড বিন্যাস পেতে যাচ্ছেন। পঞ্চম পর্ব কিভাবে বাস্তবায়ন হবে? ৩ ধাপের পরিকল্পনা। এখন প্রশ্ন হল, এই নতুন পে স্কেল কিভাবে বাস্তবায়ন হবে? সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে এটি ৩টি ধাপে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনা অনুযায়ী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই থেকে নতুন কাঠামোর প্রথম ধাপ কার্যকর হবে। এই ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের ওপর অতিরিক্ত ৫০% সমন্বিত বেতন পাবেন। প্রথম ২ বছরে মূল বেতনে ৫০% করে সমন্বয় করা হবে এবং তৃতীয় বছরে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত করা হবে।
কমিটির একাধিক সূত্র জানিয়েছে, দেশের বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি কর্মচারীদের আর্থিক সক্ষমতা এবং সরকারের রাজস্ব আহরণের সক্ষমতা বিবেচনায় নিয়ে এই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে। নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার বিষয়ে আলোচনা হয়েছে, কারণ মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ছে নিম্ন আয়ের কর্মচারীদের ওপর। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কিছুটা কমিয়ে আনারও সুপারিশ থাকতে পারে। ষষ্ঠ পর্ব, বাজেট বরাদ্দ কত টাকা রাখা হচ্ছে। নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার বাজেটে বিশাল অর্থ বরাদ্দ রাখছে। বেতন ভাতা ও পেনশন খাতে বরাদ্দ প্রায় ৩৫,০০০ কোটি টাকা বাড়ানো হচ্ছে। কিছু সূত্র বলছে এই বরাদ্দ ৩০,০০০ কোটি টাকার বেশি হতে পারে। আবার আরেকটি হিসাব অনুযায়ী নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ২২ থেকে ২৫,০০০ কোটি টাকা বা তার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে। এই বরাদ্দের মধ্যে নতুন নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বর্ধিত বেতন এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে। বাড়তি অর্থ দিয়ে শুধু নতুন বেতন কাঠামোর মূল বেতনের অর্ধেক বাস্তবায়ন করা হতে পারে বলেও জানা গেছে। এই বিপুল অর্থ বরাদ্দ থেকেই বোঝা যায় সরকার এই বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে। সপ্তম পর্ব, গ্রেড অনুযায়ী বেতন কত বাড়ছে। এখন আসি সবার সবচেয়ে আগ্রহের জায়গায়, গ্রেড অনুযায়ী বেতন আসলে কত বাড়ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সব পর্যায়ে দ্বিগুণ থেকে আড়াই গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে। নতুন বেতন কাঠামোতে প্রথম গ্রেডই আগে ছিল ৭৮,০০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। দ্বিতীয় গ্রেডে আগে ছিল ৬৬,০০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১,৩২,০০০ টাকা। তৃতীয় গ্রেডে আগে ছিল ৫৬,৫০০ টাকা, যা বাড়িয়ে করা হয়েছে ১,১৩,০০০ টাকা। সর্বনিম্ন গ্রেডের ক্ষেত্রে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে ৪১,৯০৮ টাকা। এছাড়া ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন যদি ৮,২৫০ টাকা হয়, তবে নতুন স্কেলে তা বেড়ে প্রায় ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। এর মাধ্যমে নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হবে বলে আশা করা যায়। বিশেষজ্ঞদের মতে নবম থেকে দশম গ্রেডের শুরুর মূল বেতনও আকর্ষণীয়ভাবে বৃদ্ধি পাবে। এখানে একটি বিষয় স্পষ্ট করে রাখা ভালো, এই তালিকাটি প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি। সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেট প্রকাশিত হলে সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত এই সংখ্যাগুলোকে প্রস্তাবিত হিসেবেই বিবেচনা করতে হবে। অষ্টম পর্ব, কারা কারা সুবিধা পাবেন। নতুন পে স্কেলের আওতায় কারা কারা থাকবেন, এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানা গেছে, নবম পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, বরং শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, মাঠ প্রশাসন এবং বিচার বিভাগীয় কর্মচারী সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারী অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের ক্ষেত্রেও সমন্বিত নির্দেশনা থাকতে পারে, যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সুপারিশ অনুমোদনের পরই জানা যাবে। অর্থাৎ এই পে স্কেল কেবল কয়েকটি নির্দিষ্ট খাতের মানুষের জন্য নয়, বরং সরকারি চাকরির সাথে যুক্ত প্রায় সবার জন্যই এটি প্রযোজ্য হতে যাচ্ছে। নবম পর্ব, বিশেষজ্ঞদের মতামত। অর্থনীতিবিদরা এই নতুন পে স্কেল নিয়ে কী বলছেন তা জানাও জরুরি। বিশেষজ্ঞদের মতে নতুন পে স্কেলের লক্ষ্য কেবল বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি সেবার মান উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করা। একজন কর্মচারী যদি ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে না পারেন, তাহলে তার কাছ থেকে দক্ষতা ও স্বচ্ছতা আশা করা কঠিন। দারিদ্র্যজনিত চাপ থেকে কর্মচারীদের দূরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অনেকে আবার বলছেন, নতুন পে স্কেল কেবল সরকারি কর্মচারীদের ব্যক্তিগত আয় বৃদ্ধির বিষয় নয়, এটি দেশের সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতার সাথেও জড়িত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে নিম্ন গ্রেডের একজন কর্মচারীর মাত্র ২০,০০০ টাকা সর্বনিম্ন বেতন হওয়া এখন বিলাসিতা নয়, বরং বাঁচার অধিকার বলে মনে করছেন তারা। আবার কেউ কেউ সতর্ক করে বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে ধাপে ধাপে বাস্তবায়ন করাটাই হবে বুদ্ধিমানের কাজ। কারণ একসাথে পুরো বেতন কাঠামো বাস্তবায়ন করলে সরকারের আর্থিক চাপ অনেক বেড়ে যেতে পারে। এই কারণেই ৩ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দশম পর্ব, মহার্ঘ ভাতা প্রসঙ্গ। নতুন পে স্কেল ঘোষণার আগে অনেকেই মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা করছিলেন। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স হল একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। নতুন পে স্কেল ঘোষণা হওয়ার আগে কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি দিতে সরকার অনেক সময় এই ভাতা ঘোষণা করে। এই ভাতা হলে মূল বেতনের ওপর ভিত্তি করে কর্মচারীরা প্রতি মাসে একটি অতিরিক্ত আর্থিক সুবিধা পান,
যা পরে জাতীয় বেতন স্কেলের সাথে সমন্বয় করা হয়। তবে এখন যেহেতু সরাসরি নতুন পে স্কেল বাস্তবায়নের ঘোষণা এসে গেছে, তাই মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা কিছুটা কমে গেছে বলে মনে করা যায়। একাদশ পর্ব, এই সিদ্ধান্তের পিছনের প্রেক্ষাপট। অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। এই বক্তব্য থেকে বোঝা যায়, নতুন পে স্কেল কেবল একটি বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, বরং সরকারের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার একটি অংশ। দীর্ঘদিন একই বেতন কাঠামোতে থাকার ফলে কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল তা দূর করতে এবং সরকারি প্রশাসনে গতিশীলতা আনতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। দ্বাদশ পর্ব, সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এই ঘোষণার পর সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের মধ্যে স্বস্তি ও আনন্দের আমেজ দেখা যাচ্ছে। বিভিন্ন সরকারি কর্মচারী ফোরাম এবং সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। অনেকেই বলছেন, দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর এই সুখবর তাদের জীবনে নতুন আশার সঞ্চার করেছে। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীরা, যারা প্রতিদিনের জীবনযাত্রার খরচ মেটাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই বেতন বৃদ্ধি অনেক বড় স্বস্তির বিষয়। তবে অনেকে আবার বলছেন, গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যাচ্ছে না, তাই তারা সরকারি গেজেট প্রকাশের দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। ত্রয়োদশ পর্ব, এখন কি করণীয়? আপনি যদি একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে এই সময়ে আপনার কি করা উচিত? প্রথমত, নিয়মিত সরকারি ঘোষণা এবং গেজেট প্রকাশের খবর অনুসরণ করুন। দ্বিতীয়ত, আপনার নিজ গ্রেড অনুযায়ী বেতন কত বাড়তে পারে তা হিসাব করে রাখুন, যাতে নতুন কাঠামো কার্যকর হওয়ার পর আপনি দ্রুত বুঝতে পারেন আপনার বেতন স্লিপে সঠিকভাবে সমন্বয় হয়েছে কিনা। তৃতীয়ত, কোনো ভুয়া পিডিএফ বা লিঙ্কের মাধ্যমে প্রতারিত হবেন না। অনেক ওয়েবসাইট এবং পেজ ভুয়া গেজেট পিডিএফ শেয়ার করে মানুষের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার চেষ্টা করতে পারে। তাই সবসময় সরকারি অফিসিয়াল ওয়েবসাইট অথবা নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম থেকেই তথ্য সংগ্রহ করুন। চতুর্দশ পর্ব, আগামী দিনের সম্ভাব্য ধারা। আগামী দিনগুলোতে কি ঘটতে পারে তা নিয়ে একটু আলোচনা করা যাক। আশা করা হচ্ছে, চূড়ান্ত গ্যাজেট খুব শীঘ্রই প্রকাশ করা হবে। ১ জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হওয়ার পর কর্মচারীরা তাদের বেতন স্লিপে পরিবর্তন দেখতে পাবেন। পরবর্তী ২ বছরে ধাপে ধাপে বাকি সমন্বয় সম্পন্ন হবে। পাশাপাশি পেনশন কাঠামোতেও পরিবর্তন আসবে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষভাবে উপকারী হবে। সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং স্বাস্থ্য বীমা চালুর মতো সংস্কারও ধীরে ধীরে বাস্তবায়িত হতে পারে। পঞ্চদশ পর্ব, উপসংহার। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম নবম জাতীয় পে স্কেলের সর্বশেষ খবর নিয়ে। আমরা জানলাম এর ইতিহাস, কিভাবে কমিশন গঠন হল, কর্মচারীদের আন্দোলন, বাজেট ঘোষণা, বাস্তবায়নের পরিকল্পনা এবং গ্রেড অনুযায়ী বেতন কাঠামো সম্পর্কে। এটি নিঃসন্দেহে সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। তবে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ হওয়ার আগ পর্যন্ত সব তথ্যকে প্রস্তাবিত হিসেবে বিবেচনা করাই বুদ্ধিমানের কাজ হবে। আপনার মতামত কি? এই নতুন পে স্কেল নিয়ে আপনার কি প্রত্যাশা, তা নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। আপনার পরিচিত সরকারি চাকরিজীবী বন্ধু বা আত্মীয়দের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারাও সঠিক তথ্য জানতে পারেন। আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।